সংবিধানের দোহাই দিয়ে বিনা ভোটের 3টা জাতীয় নির্বাচন করে ফেলছে। তারপরেও সংবিধান নিয়ে কথা বলা আওয়ামী লীগ এবং তার লোকেদের আমি মনে করি এটা একটা বেমানান কথাবার্তা, একটা বেপাস কথা। যে সংবিধান তো তারা তো কিছুই রাখে না, সংবিধানের এত বেশি গণহত্যা তো কোনো রাজনৈতিক দল করে না, এবং কি পাকিস্তানও করে না। এই সরকার যা করেছে এর অবশ্যই তাদের বিচারের মুখোমুখি হয়ে তারা যদি রাজনীতি করতে চায় তারা বিচার পেশ করে করবে। আর গেল ফোন যে কলটা ছিল, ভাইরাল ফোন কল রেকর্ডের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে আমি আসলে পদত্যাগ করিনি। এর পরপরই আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেছেন নাকি করেননি, এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন বিভিন্ন মাধ্যমে উঠলো। আর যদি পদত্যাগ করে থাকেন তাহলে কেন জাতির সামনে তার পদত্যাগ পত্রটা প্রকাশ করা হলো না? আপনি বাংলাদেশে আসুন, আপনার তো 117টা মামলা হয়েছে, সেই মামলায় কমপক্ষে আপনার 200 বছর সাজা হবে। আসিফ নজরুল ইসলাম তিনি বিদেশ চলে গেছেন, কয়েকটা ছবিও আসলে সামনে এসেছে। এখন ডক্টর আসিফ নজরুল ইসলাম কি আসলে বিদেশ যাবেন? এই চট করে কথা দিয়া একটা কাজ কিন্তু শেখ হাসিনা সাইরা ফেলছেন চট করে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা গরম খবর। আজকের এই ভিডিওর হেডলাইনটি এমন কেন হয়েছে? লুকিয়ে বাংলাদেশে আসতে গিয়ে শেখ হাসিনা আটক হয়েছে, সেই সাথে তাকে ধরে রিমান্ডে দেওয়া হয়েছে। থাম্বনেলে কিন্তু আপনারা এমন জিনিসটি দেখেই এই ভিডিওতে একটি ক্লিক করেছেন। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনাদের ভুল ধারণা এবং এই ভিডিওর থাম্বনেল এবং হেডলাইন দেখেই যে আপনারা একটি আগ্রহ নিয়ে এই ভিডিওতে ক্লিক করেছেন সব কিছু ভেঙে যাবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে যাবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন ডক্টর ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় সারা জীবনের জন্য যুক্তরাষ্ট্র, এমন তথ্য জানিয়ে কিন্তু কথা বলেছে গোলাম মাওলানা রনি সাহেব। আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য জানতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে এরপর এক ধারাবাহিকভাবে দেখে আসি। যে এই কলটা ছিল, ভাইরাল ফোন কল রেকর্ডের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিলেন যে আমি আসলে পদত্যাগ করিনি। এর পরপরই আসলে কি শেখ হাসিনা পদত্যাগ করেছেন নাকি করেননি, এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন বিভিন্ন মাধ্যমে উঠলো। আর যদি পদত্যাগ করে থাকেন তাহলে কেন জাতির সামনে তার পদত্যাগ পত্রটা প্রকাশ করা হলো না? প্রশ্ন হচ্ছে, এটাকে জাতির সামনে প্রকাশ করা জরুরি নাকি যে হায়ার অথরিটি আছেন যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি? বেসিক্যালি যেখানে থাকার দরকার সেইখানে থাকা জরুরি, কিন্তু যখন শেখ হাসিনা দাবি করলেন তিনি পদত্যাগ করেননি, দেন ওই হায়ার অথরিটির উচিত এই বিষয়টাকে সামনে নিয়ে আসা। কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ পত্রটা আমরা দেখতে পাইনি। বাট আজকে সারাদিন যাবত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেই পদত্যাগ পত্রটা ভাইরাল হয়েছে বা ভেসে বেড়াচ্ছে, এটা আসলে কতটুকু অথেন্টিক বা এটা আসলে কারা প্রকাশ করেছে? আপনি যদি আজকে সারা বাংলাদেশের গণমাধ্যমগুলোকে দেখেন বা সরকারি সাইটগুলোকে দেখেন, প্রধানমন্ত্রীর যেই কার্যালয় আছে বিভিন্ন সাইটগুলো, আমি একটু ঘাটাঘাটি করলাম, আমি আসলে কোথাও ওনার এই পদত্যাগ পত্রটা হায়ার কোনো অফিসিয়াল অথরিটি থেকে প্রকাশ করতে দেখিনি। এটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনপ্রিয় যে কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের বিভিন্ন জায়গা থেকে এটাকে প্রকাশ করেছেন, মুহূর্তের মধ্যে মানুষ বিশ্বাস করে নিচ্ছে। তবে বাংলাদেশ আওয়ামী লীগ দাবি করছে যে এই পদত্যাগ পত্রটি বেসিক্যালি ভুয়া। এখন কেন ভুয়া সেটার সপক্ষে বেশ কিছু যুক্তি এবং কি এই পদত্যাগ পত্রটাতে বেশ কিছু মেজর নন মেজর ভুলকেও তারা আইডেন্টিফাই করে দেখিয়েছেন। দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ এটি দৈন্যতা মাত্র। কোন একটা টেলিভিশন চ্যানেল সম্ভবত এটা প্রকাশ করেছে। এখন আওয়ামী লীগ ফেসবুকে ভাইরাল ওই পদত্যাগপত্রের সত্যতা নিয়ে কয়েকটি প্রশ্ন তুলেছে। কেন এই পদত্যাগপত্রটি ভুয়া? এক নাম্বার, তারা ভুলে এখনো মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে, যেই মুজিব বর্ষ 2021 সালে শেষ। তার মানে আমরা জনগণ এটা হয়তো বুঝছি যে ঠিক আছে, কিন্তু আসলে আওয়ামী লীগের দাবি যে মুজিব বর্ষের যে লোগোটা সরকারি এই খাতাতে উপরে ছবিটা, এটা আসলে এখন আর নাই, এটা 2021 পর্যন্ত ব্যবহৃত হয়েছে। লক্ষ্য করুন, ভুয়া এই পদত্যাগ পত্রটি অত্যন্ত অস্পষ্ট। আচ্ছা, অস্পষ্টটা স্পষ্ট করা যায়। পদত্যাগপত্রের ভাষা দেখুন, যা মন চায় তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল। নাম্বার 4, শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নিয়েছে, যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে স্বাক্ষরের অংশের যে পিক্সেল আছে সেটার পার্থক্য, মানে একটা জিনিসের উপর আরেকটা জিনিস পড়তে মারলে যেটা হয়, আওয়ামী লীগ দাবি করছে এটা। 5ই আগস্ট ছিল 21শে শ্রাবণ, পদত্যাগপত্র দেওয়া সেটা হচ্ছে 20শে শ্রাবণ। এছাড়া তারা আরও লিখেছে, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার সময় যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি, তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারত গেছেন। এসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করুন। এখন এটা আরও একটা কোটি টাকার প্রশ্ন হয়ে গেল সামনে। চট করে সীমান্তে ঢুকা, নিজেকে প্রধানমন্ত্রী দাবি করা এবং কি পদত্যাগ করেননি, এই যে ইস্যুগুলোতে এখন যতগুলো ঝামেলা সামনে আসছে, তো আমার মনে হয় এই বিষয়টা টেলিভিশনাল হারারও বিশ্বাস নাই, এই সব বাটপাড়ি বিভিন্ন সময় করে ফোকাস ভাইরাল ইস্যুতে ফরাস করে। আর আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদেরও আসলে এতটা বিশ্বাসের কোনো সুযোগ নেই। তবে আমার মনে হয় এই বিতর্কটা জনমনে একটা আতঙ্ক তৈরি করতেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন উজ্জীবিত হচ্ছেন, অপরদিকে সরকারে থাকা বা বিপরীত দলে থাকা বিভিন্ন নেতাকর্মীরা তারাও এক ধরনের স্ট্রেস নিচ্ছেন। সো আসলে শেখ হাসিনা পদত্যাগ করেছে কিনা সেটা অনেকে বলছেন যেটা জরুরি না, তিনি তো পালাই গেছেন, তিনার তো অলরেডি এটা কনস্টিটিউশন ভেঙে দেওয়া হচ্ছে, সবকিছু এখানে পরিবর্তিত হয়ে গেছে, চাইলে আর এসে যুক্ত পারবে না, এটা সত্য।
তিনি চাইলেও এই মুহূর্তে এসে বাংলাদেশে ঢুকলেও ক্ষমতায় বসার সুযোগ নেই, কারণ সারা পৃথিবী ডক্টর ইউনূসকে ম্যান্ডেট দিয়ে দিচ্ছে। তো তারপরেও এই পদত্যাগপত্রের ইস্যুটার সমাধান হওয়া দরকার। আশা করি যারা সরকারের অথরিটি আছেন তারা বিষয়টাকে প্রকাশ করবেন। ভালো থাকুন। সংবিধানের দোহাই দিয়ে বিনা ভোটের 3টা জাতীয় নির্বাচন করে ফেলছে, তারপরেও সংবিধান নিয়ে কথা বলা আওয়ামী লীগ এবং তার লোকেদের আমি মনে করি এটা একটা বেমানান কথাবার্তা, একটা বেপাস কথা। যে সংবিধান তো তারা তো কিছুই রাখে না সংবিধানের। এত বেশি গণহত্যা তো কোনো রাজনৈতিক দল করে না, এবং কি পাকিস্তানও করে না। এই সরকার যা করেছে এর অবশ্যই তাদের বিচারের মুখোমুখি হয়ে তারা যদি রাজনীতি করতে চায় তারা বিচার পেশ করে করবে। আর দেখেন সিদ্দিকুর রহমান ভাই যেটা বলেছেন যে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা খুব সাহসী, এতই যদি সাহসী হতো আপনি কেন পালিয়েছেন? আপনি দেশে থেকে আপনি জেলে যেতেন। আপনি যদি গণহত্যার দায়ী হতো আপনার পাশে হতো, অসুবিধা নাই। বেগম খালেদা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মতো আপনি পেশ করতেন, কন্টেস্ট করতেন। আপনি তো পালিয়ে গিয়েছেন ভয়ে যে না আমি থাকলে তো আমার নিশ্চিত ফাঁসি হয়ে যাবে। তিনিও চলে গেছেন, তার দলও চলে গেছে, তিনাকে সাহসী বলবেন না। জি, আমি সিদ্দিকুর রহমান ভাইকে বলবো যে তিনি অনেকদিন রাজনীতি করেছে। আপনার কথা শুনে যেটা বুঝলাম, আমার সাথে কখনো দেখা হয় না, আজকেই প্রথম। তিনি একজন সিনিয়র রাজনীতিবিদ হয়ে তিনি যে ধরনের কথাগুলো বলছে আসলে সেগুলো আমরা তিনার মুখ থেকে শোনার জন্য একজন মুক্তিযোদ্ধা হয়ে যেভাবে বললেন যে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ভারতের সহযোগিতা হয়েছে, এটা সরাসরি আমি যতদূর মুক্তিযোদ্ধা নিয়ে পড়েছি মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সাংঘর্ষিক। ভারত কখন বাংলাদেশের মুক্তিযুদ্ধে সশস্ত্র অংশগ্রহণ করেছে? যখন বাংলাদেশ দীর্ঘ 8 মাস যুদ্ধ শেষ করে ফেলেছে, একদম শেষের দিকে 14 ডিসেম্বরে এসে। তো সেইখানে আমি বলবো ভারতের সহযোগিতায় বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিজয় লাভ করেছে, এটা বলাটা মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক আমি যতটুকু জানি। আর উনি যেটা বলেছে যে সংবিধানের কথা বলেছে, তো সংবিধানে শুধু আমি একটা কথাই বলবো যে এই সংবিধানকে সবচেয়ে বেশি ভায়োলেট কে করেছে? এই গণতন্ত্রের মোড়কে এসে এই আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনা 3টা নির্বাচন করেছে, সংবিধানের দোহাই দিয়ে বিনা ভোটের 3টা জাতীয় নির্বাচন করে ফেলছে। তারপরেও সংবিধান নিয়ে কথা বলা আওয়ামী লীগ এবং তার লোকেদের আমি মনে করি এটা একটা বেমানান কথাবার্তা, একটা বেপাস কথা। যে সংবিধান তো তারা তো কিছুই রাখে না সংবিধানের, মানে সংবিধানকে নিজে দলীয়করণ করতে 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 সংবিধান। আমি মনে করি যে এই ধরনের কথাবার্তা উনার মুখ থেকে আমরা শুনতে চাচ্ছি না। উনি যেহেতু সিনিয়র, উনি আরেকটু মার্জিত ভাষায় কথা বলতে পারতেন, আরেকটু তথ্য জ্ঞান নিয়ে। যেমন উনি যে কথাটা বলেছেন সরাসরি আমাদের বিপ্লবের সাথে সাংঘর্ষিক, যে 10,000 আওয়ামী লীগের নেতা কর্মী মারা গেছে, উনি এটা না জেনে বলেছেন। তাহলে উনার মতো একটা দায়িত্বশীল জায়গায় থেকে যদি না জেনে তথ্য প্রমাণ ভিত্তিতে যদি তথ্য প্রমাণ না রেখে এই ধরনের কথা বলে, তাহলে তো উনারা যে গত 15 বছর যে বিভ্রান্ত করেছে আওয়ামী লীগ, তো সে একই জায়গায় আছে, উনি আজকে সেটাই প্রমাণ করে দিলেন। কারণ আপনারা জানেন গত 15 বছরে আওয়ামী লীগ যা করেছে, বাংলাদেশের প্রতিটা শুধু বিরোধী রাজনৈতিক দলে না, সাধারণ মানুষের উপর যে স্ট্রিম রোলার চালিয়ে দিয়েছে নির্যাতনের, তো সেখানে সাধারণ বিএনপি জামাত বাদ দিলাম, সাধারণ মানুষই তো আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীকে পিটিয়ে ঘরছাড়া করার কথা ছিল, বাড়ি ঘরে আগুন দেওয়ার কথা ছিল, সেটা দিয়েছে বড় দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতের উদার রাজনীতির কারণে আওয়ামী লীগ এখনো ঘরে লুকিয়ে আছে। তাদেরকে কচু কাটা করা হয় নাই, গণহত্যার শিকার হয় নাই তারা। এটা শুধুমাত্র আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাতের উদার রাজনীতির কারণে। এটা আওয়ামী লীগকে বুঝতে হবে যে তাদেরকে সাধারণ ক্ষমা করছে, তারা যা করছে, তারা যে এখনো কথা বলছে আওয়ামী লীগ নিয়ে, এটাও আমি মনে করি যে তারা বেশি বলে ফেলছে। কারণ মানুষ প্রত্যেকটা, শুধুমাত্র আমি বলি এই গণ অভ্যুত্থানটাকে বিএনপি এবং জামাতের নেতৃত্ব হয়েছে? নিশ্চয় না। কাদের নেতৃত্ব হয়েছে? সাধারণ মানুষ গত 15 বছর এত বৈষম্যের শিকার হয়েছে। ঠিক একইভাবে 1947 থেকে 71 পর্যন্ত পশ্চিম পাকিস্তান যেই বৈষম্যগুলো করেছে বাংলাদেশে, অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক, মানে মিডিয়া কর্মীদের উপর, আইনজীবীদের উপর, শিল্পীদের উপর, প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করে যা করেছে, ঠিক একইভাবে ওই 23 বছরের শাসন আর এই 15 বছরের শাসন, আইয়ুব ইয়াহিয়া আর শেখ হাসিনা কোনো অংশে, মানে আমরা তো আইয়ুব ইয়াহিয়ার শাসন দেখি নাই, আমরা খুনি ফ্যাসিস্ট হাসিনার শাসন দেখেছি। তিনি এক দলীয়করণ করেছে প্রথমে, পরে এক ব্যক্তি করেছে যে শেখ হাসিনা যা বলবে বাংলাদেশে তাই হবে। তিনি 3টা নির্বাচনে সেটারই প্রমাণ দিয়েছে। তো তারপরেও এই খুনির পক্ষে কথা বলা, মানে যাকে দেশ থেকে জনগণ, বিএনপি এবং জামাত না, আমি স্পষ্ট দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশের মানুষ এই অভ্যুত্থান করেছে। হ্যাঁ, বিএনপি জামাতের ভূমিকা অনেক বেশি ছিল এই আন্দোলনে রাজনৈতিক দল হিসেবে, কিন্তু রাজনৈতিক কোনো দলের ব্যানারে এই বিপ্লবটা হয় না, এই অভ্যুত্থানটা হয় না। সাধারণ মানুষ কেন রাস্তায় নেমেছে? তারা বৈষম্যের শিকার হয়েছে। প্রত্যেকটা বাংলাদেশের 20 কোটি মানুষ যদি বলেন আপনি, আওয়ামী লীগের ধরেন 1 কোটি বা 50 লক্ষ মানুষ সমস্ত সুবিধা নিয়েছে গত 15 বছরে, যারা আওয়ামী লীগের নেতাকর্মী ছিল। আর 19 কোটি বা 18 কোটি মানুষ হচ্ছে একদিকে ছিল, 1 কোটি মানুষ একদিকে ছিল, 50 লক্ষ লোক একদিকে ছিল, যার জন্য এই গণ অভ্যুত্থানটা হয়েছে। তারা হলে তো গণ অভ্যুত্থান হওয়ার কথা না। এই গণ অভ্যুত্থানটা কেন হয়েছে সেটা বুঝতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে ছাপারার হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। যখন কোটা না মেধা স্লোগান আমরা দিয়েছি সাধারণ শিক্ষার্থীরা, তখন মানুষ বলছে না কোটা না মেধা স্লোগানে থাকতে হবে না। শিক্ষার্থীরা 1952 সালের ভাষা আন্দোলন করেছে, 66টির ঐতিহাসিক গণ অভ্যুত্থান, এবং সেই গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা যেভাবে পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রূপে, যদি আমাদের গত 20 বছরের একটা স্বপ্নকে আপনি কল্পনা করেন, সেটা সেই 1/11-এর পর থেকে পর্যন্ত, তাহলে দেখবেন যে রাজনীতি নিয়ে আমরা যে স্বপ্ন দেখছিলাম, রাষ্ট্র ক্ষমতা নিয়ে একটা স্বপ্ন দেখছিলাম, সেই স্বপ্নটি আসলে চূড়ান্ত রূপ লাভ করেছে এই ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের মাধ্যমে। আমরা চেয়েছিলাম যে গতানুগতিক রাজনীতির বাইরে একজন পরিশীলিত ভদ্রলোক রাষ্ট্র ক্ষমতা আসুন, তারপর তার একটি আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা থাকুক, শিক্ষা দীক্ষায় মান এবং মর্যাদায় তিনি হবেন
পৃথিবীর কাছে অনুকরণীয় এবং তার পরিচয়ে আমরা গর্ব অনুভব করব। আমাদের যে সেই স্বপ্ন, লালিত স্বপ্ন, সেই স্বপ্নের যে মানুষগুলো, নিঃসন্দেহে তাদের মধ্যে ডক্টর ইউনূসের অবস্থান এতটা উপরে যে আপনি যদি ডক্টর ইউনূসকে আন্তর্জাতিক অঙ্গনে 100 নম্বর দেন, তাহলে তার সমপর্যায়ের দ্বিতীয় ব্যক্তি নেই যে কিনা 30-35 নম্বর পেতে পারেন। তিনি নোবেল লরিয়েট, গ্রামীণ ফোনের প্রতিষ্ঠাতা, তারপর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, দেশ বিদেশের অন্তত 200 থেকে 250 ডক্টরেট ডিগ্রি এবং অন্যান্য যে সকল সম্মানিত পদ, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কিংবা প্রেসিডেন্টের যে পদ, এগুলো তিনি বিভিন্ন সময় পেয়েছেন। যুক্তরাষ্ট্র, ইউরোপ থেকে শুরু করে পৃথিবীর অনেক দেশ তাকে সম্মানিত করেছে এবং তিনি যে একজন শ্রেষ্ঠ বাঙালি, শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি, সেভাবেই আন্তর্জাতিক অঙ্গন তাকে তুলে ধরেছে। তো এরকম একটা মানুষ রাজ সিংহাসনে বসে আছেন, কে না চাইবে? যে কোনো বাঙালিরই খুশি হওয়া উচিত। তো তিনি সেই বিপ্লবের যে আনন্দ, আমাদের যে বিপ্লবের আনন্দ, সফলতার আনন্দ, সেই অনেক আনন্দকে তিনি বলতে গেলে বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। ছাত্র এবং জনতা যখন তাকে চাইল প্রধান উপদেষ্টা রূপে এবং তিনি যখন এলেন, সেই যে তার আগমন এবং তার যে ক্ষমতা গ্রহণ আমাদের সেই আনন্দকে বাড়িয়ে দিয়েছে। তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, আমি অনেক সমালোচনা তার করেছি এবং আগামী দিনগুলো তো করব। এগুলো করব এই কারণে যে এগুলো তার খুব দরকার। আর দ্বিতীয় কারণ হলো যে তার কাছে আমার কোনো স্বার্থ নেই এবং আল্লাহ যেন কখনো আমাকে অতটা মাহরুম করে না তুলেন যে কেবল ডক্টর ইউনূস নন, প্রধানমন্ত্রীর চেয়ারে আমার জীবদ্দশায় আগামীতে যারা আসবেন তাদের কারোর কাছে যেন আল্লাহ আমার কোনো প্রয়োজন না থাকে। এর ফলে কি হচ্ছে যে আমি আমার যে বিবেক এবং বুদ্ধি, এটি সর্বোচ্চ প্রয়োগ ঘটিয়ে আমি সেই রাজনীতির সমালোচনা করতে পারবো। তো ডক্টর মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে যে ভুলগুলো করেছেন সেগুলো আমি অনেকবার বলেছি। আজকের এই ভিডিওতে আসলে ভুলের কথাও বলবো না, তার সফলতার কথাও বলবো না, শুধুমাত্র বাস্তবতার নিরিখে আন্তর্জাতিক প্রেক্ষাপটে তার জন্য যে সমস্যাগুলো রয়েছে আমার ক্ষুদ্র বুদ্ধিতে সেই সমস্যাগুলো বলার চেষ্টা করব। এই মুহূর্তে যেটি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমেরিকা এবং তার যারা মিত্র, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে খুব আপন করে নিয়েছেন এবং তার ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে আমেরিকার একটা বড় প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে এবং তারা এসেছে বুদ্ধি নিয়ে, পরামর্শ নিয়ে, সমর্থন নিয়ে এবং সঙ্গে বেশ কিছু টাকা, অর্থাৎ 20 কোটি মার্কিন ডলার, যেটিকে বলা হয় 200 মিলিয়ন ইউএস ডলার, 200 মিলিয়ন মার্কিন ডলার, যা 20 কোটি। এখন আপনি 117 টাকা করে যদি ধরেন তাহলে এই 20 কোটি টাকা অনেক টাকা। তো সেই টাকা সরকারকে সাহায্য দেওয়া হবে ইউএস এইড নামক একটি প্রতিষ্ঠানের মাধ্যমে। এর সঙ্গে সঙ্গে বিশ্বব্যাংক এবং এডিবি থেকেও বেশ একটা ভালো পরিমাণ অর্থ ঋণ হিসাবে পশ্চিমা বিশ্ব দেওয়ার চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ক্ষমতায় থাকতে পারেন এবং তিনি যেন এই মুহূর্তে যে অর্থনৈতিক সংকট রয়েছে রাষ্ট্রে সেই সংকটগুলো কাটিয়ে উঠতে পারেন। এটি হলো সুসংবাদ। আর এর সঙ্গে সঙ্গে যেটি হচ্ছে সেটি হলো আমাদের দেশে মার্কিন সাম্রাজ্যবাদ এবং মার্কিন নীতি নিয়ে মানুষের মনে নিদারুণ ভীতি আছে, প্রোপাগান্ডা আছে, ভীতি আছে, ভয় আছে। আর পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়া শেখ হাসিনা তিনি একেবারে সবার শেষে যে রাজনীতির গুটিটি চলে গিয়েছেন সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র তার কাছে সেন্ট মার্টিন কিনে নিতে চাচ্ছে বা সেন্ট মার্টিন লিজ নিতে চাচ্ছে। তিনি দিতে রাজি হচ্ছেন না, এই কারণে মূলত তাকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন প্রশাসন উঠে পড়ে লেগেছে। এখন তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন এটা নিয়ে যতটা না আলোচনা হচ্ছে তার চেয়ে এখন বেশি আলোচনা হচ্ছে যে আমেরিকাকে আসলে সেন্ট মার্টিন আমাদের কাছ থেকে নিয়ে নেবে, কিংবা আমাদের এই যে ভৌগোলিক যে অবস্থানটি সেই অবস্থানটিতে আমেরিকার কর্তৃত্ব স্থাপন করে আমাদের এই দেশটিকে আসলে আমেরিকা কি চীনের মুখোমুখি করে দিল? আমরা কি চীন এবং রাশিয়ার যে কর্তৃত্ব সেই কর্তৃত্বের বাইরে গিয়ে রাজনীতি করতে পারবো? এই বিষয়গুলো প্রশ্নের মধ্যে চলে আসছে। দ্বিতীয় যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভারত মেনে নেয়নি এবং সম্ভবত মেনে নেবে না। যতদিন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকেন সর্বোচ্চ চেষ্টা করা হবে যেন ডক্টর মোহাম্মদ ইউনূস প্রতি পদে পদে ভারতের কর্মকাণ্ড দ্বারা তিনি বাধাগ্রস্ত হন, বিপদগ্রস্ত হন এবং তিনি বিপদগ্রস্ত হলে আওয়ামী লীগের যে তকদির খুলে যাবে তখন ভারত সেই মুড়ি মোয়া খাওয়ার মতো আনন্দ উল্লাসে মেতে উঠবে। আমেরিকা যেমন একটা শক্তিশালী সাম্রাজ্যবাদী রাষ্ট্র, আমাদের এশিয়ার জন্য ভারতও কিন্তু কম শক্তিশালী রাষ্ট্র নয়। আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এশিয়ার স্বার্থ যেখানে আছে সেখানে চীনকে মোকাবেলা করার জন্য সাধারণত ভারতের পক্ষে আমেরিকা একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে তারপরে কাজ করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তাদের যে নীতি এটি পরস্পর বিরোধী হয়ে যায়। যেমন ইদানিংকালে আফগানিস্তান নিয়ে
আমেরিকার নীতি এবং ভারতের নীতি, পাকিস্তানকে নিয়ে আমেরিকার নীতি এবং ভারতের নীতি পরস্পর বিরোধী। তো এই জিনিসগুলো যদি আপনি মাথায় রাখেন তাহলে দেখতে পাবেন যে এই মুহূর্তে যদি ভারতের বিরোধিতা করে আমেরিকা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাহায্য করতে চায়, সহযোগিতা করতে চায়, এবং ভারতকে যদি কৌশলে হ্যান্ডেল করতে না পেরে বা হ্যান্ডেল করতে ব্যর্থ হয়ে আমেরিকার দিকে বেশি ঝুঁকে যায় বর্তমান সরকার, তাহলে দীর্ঘমেয়াদে আমরা একটা বহুমুখী সংকটে পড়ব। এখানে একটা কথা বলে নেওয়া ভালো, খুবই ভালো, সেটি হলো আমেরিকা যাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তাদের নিজেদের দেশে গণতন্ত্র আছে ঠিকই, কিন্তু এখানে দুই ধরনের বন্ধু। একটা হলো কৌশলগত বন্ধু, যেটি তাদের রয়েছে ফ্রান্সের সঙ্গে, ইউরোপের গণতান্ত্রিক দেশ ইংল্যান্ডের সঙ্গে, কানাডার সঙ্গে, অস্ট্রেলিয়ার সঙ্গে। তো কৌশলগত বন্ধুত্ব যাদের সঙ্গে, সেখানে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একত্রে কাজ করে, এমনকি তারা যুদ্ধ বিগ্রহ একত্রে করে, এবং যত লাভ হয় যুদ্ধের ময়দান থেকে গণিমতের মাল হিসেবে গত 100 বছর ধরে তারা এই টাকা পয়সা ভাগাভাগি করে। কিন্তু এর বাইরে তারা যাদের সাথে বন্ধুত্ব করে শুধুমাত্র ট্রেড অ্যান্ড কমার্সের জন্য, ভৌগোলিক গুরুত্ব বিবেচনায়, তো সেই দেশগুলো সবই স্বৈরতান্ত্রিক। সেখানে গণতন্ত্রের সিটা ফোটা থাকে না, এবং গণতন্ত্র সেই দেশে যেন না আসে এই ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র উল্টো সহযোগিতা করে। যেমন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, তারপর সৌদি আরব, এই 3টা রাষ্ট্রের কথাই চিন্তা করেন, যারা তাদের বন্ধু, দীর্ঘদিনের বন্ধু, কৌশলগত বন্ধু নয়, এটা হলো বাণিজ্যিক দিক থেকে আঞ্চলিক স্বার্থের কারণে। তো বাংলাদেশের সঙ্গে যদি আমেরিকার এই মুহূর্তে বন্ধুত্ব হয়, সেটি অবশ্যই কৌশলগত কারণে হবে না, সেটি বাণিজ্যিক কারণে হবে এবং অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট ভৌগোলিক কারণে হবে। তো তাই যদি হয় তাহলে এখানে গণতন্ত্র যদি থাকে, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ মোটেই এখানে সংরক্ষিত হবে না। এই কারণে গণতন্ত্র খুব আওয়াজ দেয়। এখন দেখুন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় বা সারা বাংলাদেশে আমরা যতটুকু গণতান্ত্রিক পরিবেশ পাচ্ছি, এটা কিন্তু একেবারে সুদে আসলে গত 15 বছর আমরা যে কষ্ট পেয়েছি, সেই সকল কষ্টের বিরুদ্ধে গিয়ে আমরা কিন্তু চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় করছি, মানি না, মানবো না, এটা চাই, ওটা চাই, এটা হবে না, ওটা হবে না, এই সমস্ত নানা কথা কিন্তু আমরা বলছি। আবার আমাদের কথা শুনে অনেকে বলার চেষ্টা করছেন যে এতকাল কোথায় ছিলেন, কিন্তু বাস্তবতা হলো যে গণতন্ত্রের একটা সৌন্দর্য যে এখানে যে যার মতো করে হই হুল্লোড় করবে। তো সেক্ষেত্রে যদি সেন্ট মার্টিন বলেন, কোয়াডে অংশগ্রহণ করা, অর্থাৎ এখানে যে আমেরিকা একটি বঙ্গোপসাগর কেন্দ্রিক যে একটা সামরিক জোট করতে চাচ্ছে চীনকে মোকাবেলা করার জন্য, যেটি কোয়াড নামে পরিচিত, এবং এই কোয়াডে যদি শেখ হাসিনা চোখ বুঝে যোগদান করে ফেলতেন তাহলে শেখ হাসিনার প্রতি আমেরিকার সমর্থন অটুট থাকতো। এখন আমাদের কাছে যেটি সন্দেহ সেটি হলো যে সেন্ট মার্টিন নিয়ে যদি আসলে কিছু হয়ে থাকে, সেটি যদি এই আমলে হয়, এটি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সহযোগী এবং তারাকে যারা সমর্থন দিয়েছেন তাদের জন্য আগামীতে একটা মারাত্মক বিপদ ডেকে নিয়ে আসবে। 2 নম্বর হলো যে আমেরিকার সঙ্গে যদি যে কোনোভাবে একটা বড় চুক্তি এই সরকার করে, সেটা বিমান বিক্রির হোক কিংবা তেল গ্যাস উত্তোলনের জন্য আমাদের সমুদ্র উপকূলকে সেখানে লিজ দেওয়া হোক, কিংবা অন্য যে কোনো সামরিক চুক্তি, সেটা অস্ত্র চুক্তি হোক, যা কিছু হোক, যদি এই সরকার সেটি করে তাহলে তার জন্য রাশিয়া 10 পায়ে দাঁড়িয়ে যাবে, ভারত 10 পায়ে দাঁড়িয়ে যাবে, চীনও দাঁড়িয়ে যাবে, এবং 3টি শক্তি যুগপৎভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কাজ করবে। আবার অন্যদিকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাহায্য এবং সহযোগিতা তিনি অ্যাভয়েড করেন এবং তাদের সঙ্গে যদি কূটনীতি বা তারা যেভাবে ডক্টর ইউনূসের কাছ থেকে আশা করেন সেই জিনিসগুলো না করে যদি তিনি ভারতের সঙ্গে নেগোসিয়েশন করার চেষ্টা করেন, এবং সাম্প্রতিক সময় তিনি বেশ সমালোচিত হচ্ছেন। এর কারণ হলো তিনি ক্ষমতা আসার পর প্রথমে যে কথা বলেছিলেন, ভারতের একটি সংবাদ মাধ্যমের সাথে সাক্ষাৎকার দিয়েছিলেন, যেটি নিয়ে ভারত খুব গুসা করেছে। তো এরপর তিনি যখন আবার ভারতের সঙ্গে বন্ধুত্ব করার জন্য আহ্বান জানিয়েছেন, মোদীর সঙ্গে বৈঠকের জন্য চেষ্টা চালাচ্ছেন, এই কারণে তাকে নিয়ে ভীষণ রকম সমালোচনা হচ্ছে। একেবারে তাকে যারা ক্ষমতায় বসিয়েছিলেন, বিশেষ করে ইসলামপন্থী দলগুলো, তারা কিন্তু এটা কোনো অবস্থাতে মানতে পারছেন না। এমনকি জামাতের আমির যে ডক্টর শফিক, তিনিও ভারতের ব্যাপারে যে একটু নমনীয় কথাবার্তা বলেছেন, এটি সাধারণ মানুষ মেনে নিচ্ছে না। তো এই যে একটি অবস্থা, অর্থাৎ ভারতের সঙ্গে, চীনের সঙ্গে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি কৌশলগত সম্পর্ক স্থাপন করা, কূটনীতির দিক থেকে একটা ব্যালেন্স, ভারসাম্য রক্ষা করা, এবং সেই কাজ করার জন্য তার একটি শক্তিশালী, যারা ফরেন ডিপ্লোম্যাসিতে খুব এক্সপার্ট, এরকম একটি কমিশন লাগবে, এরকম একটা কমিটি লাগবে, বিরাট শক্তিশালী একটি কমিটি লাগবে। এবং ইমিডিয়েটলি রাষ্ট্রদূতের যে পদগুলো রয়েছে, বিশেষ করে দিল্লিতে, বেইজিংয়ে, সৌদি আরবে, সংযুক্ত আরব আমিরাতে এবং আমেরিকাতে, এই পদগুলোতে একেবারে দক্ষ, অভিজ্ঞ এবং ওনার খুবই বিশ্বস্ত লোক তাকে নিয়োগ করতে হবে। তা না হলে আমরা সবাই দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হব এবং ডক্টর ইউনূসও ক্ষতিগ্রস্ত হবেন, এবং সেই ক্ষতির সীমা এবং পরিসীমা কিন্তু নেই। যদি আমেরিকা এখানে দীর্ঘমেয়াদে এটিকে ইয়ামেন বানানোর চেষ্টা করে, লিবিয়া বানানোর চেষ্টা করে, সিরিয়া বানানোর চেষ্টা করে, সৌদি আরব বানানোর চেষ্টা করে, সংযুক্ত আরব আমিরাত বানানোর চেষ্টা করে, বুঝতে পারছেন যে এটা এই বাঙালির জীবনে আরেকটি বিপর্যয় ডেকে নিয়ে আসবে। আবার যদি তিনি সেই আমেরিকার যে কূটকৌশল,
দীর্ঘমেয়াদী কূটকৌশল, এই কূটকৌশলগুলো না বুঝে ঠিক ভারতের সঙ্গে যদি শত্রুতা করেন আবার মিত্রতা করেন, সেটিও তাকে কিন্তু উভয় সংকটের মধ্যে ফেলবে। দেশের চলমান রাজনীতির অস্থিরতা, আইনশৃঙ্খলার অবনতি, মানুষের সীমাহীন অভাব এবং অভিযোগ, এবং তার সঙ্গে সঙ্গে বিগত সরকার যে সকল জায়গাতে সর্বনাশ করে গেছে দেশের, তো সেই সকল জায়গা মেরামতের জন্য তার যে সময় দরকার, সেই সময়টি আমেরিকা যেটা চাচ্ছে সেটি হলো যে এটিকে কলা কৌশল করে 4 বছর 5 বছর 6 বছর বাড়িয়ে নেওয়া। আর বিরোধী রাজনৈতিক দলগুলো এটা কোনো অবস্থাতে তারা দেখবেন যে উইদিন নভেম্বরের মধ্যেই রাজনৈতিক দলগুলো তাদের ধৈর্য হারিয়ে ফেলবে। এমনকি জামাতও এখন যেভাবে ডক্টর ইউনূসের পক্ষে কথা বলছেন, সেই ধৈর্য তাদের থাকবে না। তো এই রাজনৈতিক দলদের যে মুখ বন্ধ করতে হলে, তাদের কাছ থেকে সাহায্য এবং সহযোগিতা পেতে হলে এখানে দৃশ্যত ডক্টর মোহাম্মদ ইউনূসকে কতগুলো সফলতা দেখাতে হবে, চমক দেখাতে হবে, যেগুলো রাজনৈতিক দলগুলো কখনোই পারেনি। যেমন দুর্নীতি প্রথমত বন্ধ করতে হবে যতটা সম্ভব। দ্বিতীয়ত চিহ্নিত দুর্নীতিবাজ সকল দলের, এখন আওয়ামী লীগের লোকজনদেরকে ধরা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে বিএনপি করে, জামাত করে, এরকম অনেক লোক আছে দুর্নীতিবাজ। জাতীয় পার্টির অনেক বড় বড় দুর্নীতিবাজ রয়েছে। তো তালিকা করে করে দৃশ্যমান এই সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে যদি খুব একেবারে ব্যবস্থা নেওয়া হয়, মানে বিশেষ করে আমলা এবং ধর্মীয় নেতা বা বুদ্ধিজীবী, সাংবাদিক, এই সমস্ত লোকজন যাদের আসলে অর্থনীতিতে তেমন কোনো অংশগ্রহণ নেই, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে যারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তাদের ব্যাপারে সরকারের নমনীয় হতে হবে। কিন্তু আমলা কামলাদের ব্যাপারে নমনীয় হওয়ার একটু দরকার নেই। কিন্তু যারা বিভিন্ন মাজার ব্যবহার করে, বিভিন্ন মসজিদ ব্যবহার করে, সরকারি পদ পদবি ব্যবহার করে, রাজনৈতিক পদ পদবি ব্যবহার করে ঢাকাতে বাড়ি গাড়ির মানে রীতিমতো বহর এবং বন্যা ছুটিয়ে দিয়েছেন, তো তাদের বিরুদ্ধে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যবস্থা নেন এবং 100 জন এরকম তালিকা করে করে তাদেরকে যদি ধরেন, মুহূর্তের মধ্যে জোকের মুখে যেভাবে চুন পড়ে, অনেক রাজনীতিবিদ, অনেক রাজনৈতিক দল, তারপর অনেক গোষ্ঠী, পেশাজীবী সংগঠন তারা চুপসে যাবেন মুহূর্তের মধ্যে। এটি একটা চমক হতে পারে যেটি তিনি উইদিন 1 সপ্তাহের মধ্যে এই জিনিসটি তিনি করতে পারেন। আর আইন শৃঙ্খলার ব্যাপারে এটা পরামর্শ দেওয়ার মতো কিছু নেই। এখানে আসলে যারা এই কর্মে নিয়োজিত আছেন তাদের সাহায্য লাগবে, সহযোগিতা লাগবে, মোটিভেশন লাগবে, এবং এখানে ঠিক ওইরকম ক্যারিসম্যাটিক সাহায্যকারী সহযোগিতা লাগবে। আর সর্বোপরি যে সকল তরুণ বন্ধুরা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, যাদের আচার আচরণে ব্যবহারে ইতিমধ্যেই সারা দেশে নানা রকম বিতর্ক তৈরি হয়েছে, তাদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত ইমিডিয়েটলি তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে বশীভূত করা, এবং এই সকল তরুণদের যেন কোনো অবস্থাতেই ভবিষ্যৎটি নষ্ট না হয়ে যায়, তাদের ব্যাপারে যেন জনগণ বিক্ষুব্ধ না হয়ে পড়ে, এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। এবং সেই কাজ যদি তিনি করতে পারেন, তাহলে হয়তো ভারত বা আমেরিকা তাকে সাহায্য করুক বা সাহায্য না করুক, তাতে খুব বেশি অসুবিধা হবে না। কিন্তু স্বয়ং যদি জো বাইডেন এসে বাংলাদেশে বসে থাকেন, তবুও তার কোনো লাভ হবে না। যদি নরেন্দ্র মোদী স্বয়ং তাকে সাহায্য করতে চান, তবুও সাহায্য পেয়ে তিনি কিছুই লাভবান হবেন না, তাদের কোনো মানে ভালো হবে না, যদি সত্যিকার অর্থে দেশের জনগণ তাকে পছন্দ না করে। তো কাজেই এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে যে তিনি তার যারা লোকজন রয়েছেন, তার বিশালত্ব, তার সফলতা, তার ইন্টারন্যাশনাল কানেকশন, এই জিনিসগুলোকে প্রেজেন্ট করে তাকে নিয়ে ইলুয়েশন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।